হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আজকে আমাদের যে টপিকটা পড়া হবে সেটা হলো ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি বাংলায় যাকে বলে স্থিতিস্থাপকতা। চলো দেখো, প্রথমেই আমরা ইলাস্টিসিটির ডেফিনেশনটা দেখে নেব। একটা অবজেক্ট, তাকে আমরা কিছু ফোর্স অ্যাপ্লাই করলাম, করলে কি হবে? তার সাইজ, শেপ এটসেট্রা এগুলো কিছু চেঞ্জ হবে। এই যে সাইজ, শেপ এগুলো যে ডিফরমেশনটা হলো, যে চেঞ্জটা হলো, এই ডিফরমেশনটা হওয়ার পর আমি ধরো ফোর্সটাকে তুলে নিলাম। এবার দেখবো ওই অবজেক্টটা অটোমেটিক্যালি ওর আবার পুরনো যে শেপ সাইজে ফিরে আসবে। যে প্রপার্টির জন্য কোনো একটা অবজেক্ট তার পুরনো শেপ বা সাইজে ফিরে আসে, সেই প্রপার্টিটাকেই বলে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি পড়তে গেলে দুটো জিনিস খুব প্রয়োজন, একটা স্ট্রেস আর একটা স্ট্রেন। আচ্ছা, এই স্ট্রেস আর স্ট্রেনের ডেফিনেশনটা দেখো। আমরা প্রথমে বলেছি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির ক্ষেত্রে একটা অবজেক্টকে আমরা কি করব, প্রথমে কিছুটা ফোর্স অ্যাপ্লাই করব। এই ফোর্স অ্যাপ্লাই করলে কি হচ্ছে না, অবজেক্টের ডিফর্মেশন হবে। কিসের ডিফর্মেশন হবে? সাইজ, শেপ এটসেট্রা এগুলো ডিফর্মেশন হবে। যদি ফোর্স অ্যাপ্লাই করলাম, সাইজ শেপ চেঞ্জ হলো, ফোর্সটাকে এবার তুলে নিলাম, আবার ওটা পুরোনো জায়গায় ফিরে এলো। এই যে অ্যাপ্লাইড ফোর্স হলো, এই অ্যাপ্লাইড ফোর্স আসলে রিলেটেড টু স্ট্রেস। আর ফোর্স অ্যাপ্লাই করার ফলে ওই যে অবজেক্টের একটা ডিফরমেশন হলো, সেটা ভলিউমের চেঞ্জ হতে পারে, লেংথের চেঞ্জ হতে পারে, কিংবা সাইজের চেঞ্জ হতে পারে, বা শেপের চেঞ্জ হতে পারে। এই চেঞ্জটাকে কাউন্ট করা হয় স্ট্রেন যেটা সেটা দিয়ে। আচ্ছা, অবজেক্টকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা স্ট্রেসের সাথে রিলেটেড বলেছি, সেটা কিন্তু ডাইরেক্টলি স্ট্রেস নয়। তাহলে স্ট্রেস কি? একটা অবজেক্টকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, করার পর মনে করো ওটা ডিফর্ম হলো, মানে ওর কিছু একটা সাইজ চেঞ্জ হলো, ধরো ভলিউম চেঞ্জ হলো। এবার ফোর্সটাকে ওপরে তুলে নিলাম বা তুলে নিলাম, রিমুভ করলাম, করলে এবার কি হবে? ওই অবজেক্টের মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে। ওই রেস্টোরিং ফোর্সটাই অ্যাকচুয়ালি ওকে পুরোনো জায়গায় ফিরিয়ে আনবে। এই যে রেস্টোরিং ফোর্স, এই রেস্টোরিং ফোর্স কিন্তু অ্যাপ্লাইড ফোর্সের সমান। কেন সমান? কারণ অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আমরা যে ফোর্স অবজেক্টে অ্যাপ্লাই করব, সেম ফোর্স ওর মধ্যে রেস্টোর হবে বা সেম ফোর্স ওখান থেকে আসবে। তাহলে আমাদের ইলাস্টিসিটির ডেফিনেশনে ফোর্স বলতে কিন্তু অ্যাপ্লাইড ফোর্স নেওয়া হবে না। ফোর্স বলতে কিন্তু যে ফোর্সটা প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স, যে ফোর্সটা ওকে পুরোনো জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। হ্যাঁ, বাই এনি চান্স দুটো ফোর্সের ভ্যালু সমান, কারণ এখানে নিউটনস থার্ড ল অ্যাপ্লিকেবল। তাহলে স্ট্রেস বলতে আসলে আমরা কি বলবো? রেস্টোরিং ফোর্স, যেটা যেটা ওকে পুরোনো জায়গায় ফিরিয়ে আনছে, সেই ফোর্সটা। শুধু পুরো ফোর্স নিলে হবে না, সেই ফোর্স পার ইউনিট এরিয়া। এবার আগেই যেহেতু দেখেছি অ্যাপ্লাইড ফোর্স আর রেস্টোরিং ফোর্স সমান, সেজন্য আমরা একবারে বলতে পারি যে স্ট্রেস মানে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ওকে, তাহলে এই ফোর্সটা আসলে কোন ফোর্স? রেস্টোরিং ফোর্স। কিন্তু রেস্টোরিং ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স সমান বলে আমরা শুধু ফোর্স বলে লিখে রেখেছি। তাহলে এই হলো আমার স্ট্রেসের ডেফিনেশন। তাহলে এখান থেকে স্ট্রেসের ইউনিট ডাইমেনশন হয়ে যাবে। স্ট্রেসের ইউনিট কি হবে? স্ট্রেসের ইউনিট হবে নিউটন বাই এরিয়া হলো মিটার স্কোয়ার। তার মানে এটাকে আমরা এক কথায় পাস্কালও বলতে পারি। তাহলে মাথায় রাখবে স্ট্রেস কিন্তু প্রেসারের ইউনিটের সাথে সমান। তাহলে ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন mlt-2 ডিভাইডেড বাই এর এরিয়া হলো এল স্কোয়ার। একটা একটা কাটো, তাহলে আসছে ml-1t-2। এটাও দেখো তাহলে কি প্রেসারের ডাইমেনশনের সাথে সমান। আচ্ছা, এবার চলে আসবো স্ট্রেন। স্ট্রেনটা কি? স্ট্রেন হলো একটা অবজেক্টকে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করে তার ডিফরমেশন করছি, ডিফরমেশন লেংথের হতে পারে, ভলিউমের হতে পারে, সাইজ বা শেপের হতে পারে। আমি একটা দিয়ে বোঝাচ্ছি, ধরো লেংথের। সাপোজ আমার কাছে একটা 100 সেন্টিমিটারের ওয়্যার আছে, আমি একে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, করার পর দেখলাম এটা 107 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে কতটা চেঞ্জ হলো? দেখতে পাচ্ছি 7 সেন্টিমিটার চেঞ্জ হয়েছে। তাহলে 100 এর মধ্যে চেঞ্জ হলো 7 সেন্টিমিটার। তাহলে 1 এর মধ্যে চেঞ্জ কত? 7/100। এটাই হলো স্ট্রেন। তাহলে স্ট্রেন মানে হলো 7/100। তার মানে এটাকে যদি ম্যাথমেটিক্যালি বলি বা ফর্মুলাইজেশন করে বলি, তাহলে 7টা কি? চেঞ্জ ইন লেংথ ডিভাইডেড বাই 100। 100 মানে অরিজিনাল লেংথ। তাহলে স্ট্রেন বলতে বোঝাচ্ছে চেঞ্জ ইন লেংথ বাই অরিজিনাল লেংথ। এটা যদি ভলিউমের সাথে রিলেটেড হতো, তাহলে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম।
এই হলো আমাদের স্ট্রেন। এই স্ট্রেস এবং স্ট্রেনের বাংলা টার্ম আছে, একবার কাজের সুবিধার জন্য মনে রাখবে। একটা হলো পীড়ন আর একটা হলো বিকৃতি। স্ট্রেসকে বলা হয় পীড়ন আর স্ট্রেনকে বলা হয় হলো বিকৃতি। আশা করি এ পর্যন্ত বুঝেছো। এইবার একটা প্রশ্ন, কোনটা বেশি ফান্ডামেন্টাল, হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল, মানে এই স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে কে বেশি ফান্ডামেন্টাল। দেখো, ফান্ডামেন্টাল মানে আসলে বোঝাতে চাইছে কার জন্য কে সৃষ্টি হয়। আমি যদি বলি স্ট্রেসের জন্য স্ট্রেন হয়, তাহলে বলতে পারি স্ট্রেস হলো ফান্ডামেন্টাল। এবার ভাবতে হবে কার জন্য কে তৈরি হয়। মনে করো একটা অবজেক্ট নিলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে অ্যাপ্লাইড ফোর্স হলো। অ্যাপ্লাইড ফোর্সটা কিন্তু স্ট্রেস না। অ্যাপ্লাইড ফোর্স হওয়ার জন্য ওর চেঞ্জ ইন ভলিউম বা শেপ হলো, তাহলে স্ট্রেন হলো। এই যে চেঞ্জ ইন ভলিউম বা স্ট্রেন, এরপর কি হচ্ছে, ওর অরিজিনাল জায়গায় ফিরে আসলো, সেটা হলো রেস্টোরিং ফোর্স। তার মানে আগে কি, আগে স্ট্রেস না আগে স্ট্রেন? আগে অবশ্যই স্ট্রেন। তার কারণ ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আমার এখানে লেন্থ চেঞ্জ হয়নি। এখানে ওই লেন্থ ব্রেথ গুলো যে অরিজিনাল শেপে আসছে, তার কারণে যে প্রত্যানয়ক বলটা তৈরি হচ্ছে, সেটা হলো স্ট্রেস। তাহলে আগে হলো লেন্থ বা ভলিউমের চেঞ্জ, তারপর হলো ফোর্সের ক্যালকুলেশন মানে স্ট্রেস। তার মানে কে বেশি ফান্ডামেন্টাল? স্ট্রেন বেশি ফান্ডামেন্টাল। তাহলে আমরা প্রথমে ইলাস্ট্রিসিটির কিছু বেসিক ডেফিনেশন গুলো জেনে নিলাম। নেক্সট টপিকে চলো। আচ্ছা, এই ইলাস্ট্রিসিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন ইম্পিউরিটিজ, ফ্যাটিগ, অ্যানিলিং। এই অ্যানিলিং মানে রিলেটেড টু টেম্পারেচার। ব্যাপারটা কি বলি, ধরো ইম্পিউরিটিজ এর কথা বলি। এই ইলাস্ট্রিসিটি, ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের ইলাস্ট্রিসিটি ইম্পিউরিটিজ এর সাথে চেঞ্জ হয়, বাড়তেও পারে, কখনো কখনো কমতেও পারে। ফ্যাটিগটা কি? ফ্যাটিগের ক্ষেত্রে বলি যে ইলাস্ট্রিসিটি কিন্তু সবসময় ফ্যাটিগের সাথে কিরকম ভাবে সম্পর্ক না। ফ্যাটিগটা আগে বলে নি কি জিনিস। ধরো একটা লোহার টুকরো নিলে, লোহার টুকরোটাকে বারবার আমরা কি করছি, ভাঙছি আবার জোড়াচ্ছি, ধরো ভাঙছি বা জোড়াচ্ছি। কিংবা ধরো একটা রাবারের টুকরো নিলে, রাবার বারবার টানছি ছেড়ে দিচ্ছি, টানছি ছেড়ে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে ফ্যাটিগ বা স্থিতিস্থাপক ক্লান্তি। এটার ক্ষেত্রে কি হয়, একটা টাইম পর দেখতে পাবো হয় লোহার টুকরোটা ভেঙে যাচ্ছে বারবার, কিংবা রাবারের টুকরোটা একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে আসলে বলতে পারি ইলাস্ট্রিসিটি কিন্তু কমে যায়। তার মানে ফ্যাটিগ বাড়লে ইলাস্ট্রিসিটি কমে যায়। এবার চলে আসবো অ্যানিলিং এ। আচ্ছা, এই অ্যানিলিং এর ব্যাপারটা হলো টেম্পারেচার। একটা অবজেক্টকে যদি আমরা হিট করি, করার পর আবার ঠান্ডা করি, তাহলে ইলাস্ট্রিসিটির কি হবে। মনে করো ব্ল্যাক স্মিথরা দেখেছো কি করে, মানে কামারের দোকানে লোহার টুকরোকে প্রথমে আগুনে দেয়, তারপর বের করে করে পেটানো টেটানো করলো, কিছু করার পর আবার দেখবে ঠান্ডা জলে দেয়, দিয়ে আবার সেম প্রসেসটা রিপিট করে। এখানে কিন্তু শুধুমাত্র শেপ চেঞ্জটাই মূল ফ্যাক্টর তা নয়, কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে বারবার গরম করা ঠান্ডা করা, গরম করা ঠান্ডা করা, এটাকেই বলে অ্যানিলিং। এটাতে কি হয়, ওই যে লোহার টুকরোটা, ওর কি হয়, ও আরো বেশি শক্ত হয়। লোহার টুকরোটা কি হয়, আরো বেশি শক্ত হয়। আচ্ছা, এই যে আরো বেশি শক্ত হয় মানে ইলাস্ট্রিসিটি বাড়লো না কমলো? এটা জানতে গেলে তাহলে তোমাদের একটা বেসিক কোশ্চেনের মধ্যে দিয়ে যেতে হবে, রাবার বেশি ইলাস্টিক নাকি স্টিল বেশি ইলাস্টিক। তো আমাদের জেনারেল কনসেপ্ট বলে রাবার বেশি ইলাস্টিক, কারণ অনেক বেশি টানাটানি করা যায়, কিন্তু আসলে তা নয়, আসলে স্টিল বেশি ইলাস্টিক। তো এটাকে কিভাবে এক্সপ্লেন করবো স্টিল বেশি ইলাস্টিক? ইলাস্টিসিটির ডেফিনেশনে কি ছিল, যে যে প্রপার্টির জন্য অবজেক্টটা তার মূল অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, মানে প্রাইমারি কন্ডিশনে ফিরে আসার চেষ্টা করে। তাহলে কি হচ্ছে, আমি ধরো একটা রাবারের টুকরোকে টানলাম, আর একটা জায়গায় ধরো একটা লোহার টুকরোকে টানলাম বা লোহার স্প্রিং কে টানলাম, খেয়াল করে দেখবে রাবারের টুকরোটা ইজিলি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু লোহা বা কপারের টুকরো তো ইজিলি লম্বা হচ্ছে না। তার মানে কি, লোহা বা কপারের ক্ষেত্রে কি হচ্ছে, ওর অরিজিনাল পজিশনটা ধরে রাখার চেষ্টা করছে। তার মানে কি, অরিজিনাল যে ওর প্রাইমারি কন্ডিশনটা, সেটাকেও ধরে রাখার টেন্ডেন্সি ওর মধ্যে বেশি। তাহলে কি হচ্ছে, শক্ত মানে তার ইলাস্টিসিটি কম সেটা নয়, শক্ত মানে এখানে ইলাস্টিসিটি অবশ্যই বেশি। নেক্সট টপিকে চলো। আচ্ছা, কয়েকটা বেসিক ডেফিনেশন আছে ইলাস্টিসিটি রিলেটেড। বিভিন্ন যে অবজেক্ট গুলো পাওয়া যায়, সেগুলোকে আমরা ভাগ করি পারফেক্টলি রিজিড, পারফেক্টলি ইলাস্টিক বা পারফেক্টলি প্লাস্টিক বডি। প্রথমে চলে আসো পারফেক্টলি রিজিড বডি। এই পারফেক্টলি রিজিড বডি কোনগুলো, ধরো একটা কাচের টুকরো নিলাম,
এই কাচের টুকরোটাকে আমরা হ্যামারিং করলাম, মানে আঘাত করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। করলে কি হবে, এর কি কোনো শেপ বা ভলিউম বা কোনো কিছু চেঞ্জ হবে? হবে না। কি হবে, এটা ভেঙে যাবে। তাহলে আসলে পারফেক্টলি রিজিড বডি বলতে সেই বডিগুলোকে বোঝায় যেখানে ফোর্স অ্যাপ্লাই করলে তার কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ মানে স্ট্রেইন হয় না, মানে বিকৃতি হয় না। এটার এক্সাম্পল তো একটা বললাম, কাঁচ বা হিরে এই টাইপের কিছু হতে পারে। এবার চলে আসো পারফেক্টলি ইলাস্টিক বডি, যাকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বলি। পারফেক্টলি ইলাস্টিক বডি বলতে যে অবজেক্ট গুলো, ধরো আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, করার পর ফোর্সটা তুলে নিলাম, যদি একদম ইনিশিয়াল অবস্থায় অবজেক্টটা যেমন ছিল হুবহু সেম কন্ডিশনে ফিরে আসে, তখন তাকে আমরা বলবো পারফেক্টলি ইলাস্টিক বডি। এবার চলে আসো পারফেক্টলি প্লাস্টিক বডি। পারফেক্টলি প্লাস্টিক বডি মানে ধরো একটা অবজেক্ট ফোর্স অ্যাপ্লাই করলাম, করার পর একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, ধরো একতাল কাদা, মাড, এমইউডি। তো এই কাদাকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, কাদাটা কি হলো, ডিফর্ম হয়ে যায়, মানে ওর শেপ চেঞ্জ হয়ে যায়। এবার ফোর্সটা তুলে নিলে, ফোর্স তুলে নিলে কি হয়, ওটা কি হুবহু পুরোনো জায়গায় ফিরে আসে? হুবহু তো আসেই না, এক ফোঁটাও পুরোনো জায়গায় ফিরে আসে না। এই অবজেক্ট গুলোকে বলে প্লাস্টিক, যাদের বিকৃতি হওয়ার পর পীড়ন তুলে নিলেও ও কোনোভাবে আবার পুরোনো অবস্থায় একটুও ফিরে আসে না। তো দেখো এই পারফেক্টলি রিজিড, পারফেক্টলি, আচ্ছা পারফেক্টলি ইলাস্টিক বডির কোনো এক্সাম্পল বলিনি আমি। কেন বলিনি, কারণ সেই অর্থে পারফেক্টলি ইলাস্টিক বডি কিছু হয় না। তবু এর এক্সাম্পল যদি বলতেই হয়, তখন তুমি ইস্পাত বলতে পারো, খানিকটা পারফেক্টলি ইলাস্টিক। তো এই যে পারফেক্টলি, পারফেক্টলি কোনো কিছুই হয় না, না রিজিড, না ইলাস্টিক, না প্লাস্টিক। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল অবজেক্টের মধ্যে এই রিজিডিটি, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি সবগুলো মিলিয়ে মিশিয়ে থাকে। সেজন্য আমরা এগুলোকে বলতে পারি সবাই পার্শিয়ালি ইলাস্টিক, মানে আংশিক স্থিতিস্থাপক। চলো নেক্সট টপিকে। আচ্ছা, তাহলে এই যে আগে একটা বার দেখছিলাম স্ট্রেস আর স্ট্রেন, এই স্ট্রেসের দুটো ভাগ আছে। স্ট্রেসের দুটো ভাগ বলতে ধরো আমরা একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টের উপর ধরো আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। অবজেক্টের উপর যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে কি হচ্ছে দেখো, এই ফোর্সটাকে দুটো উপাংশে ভাঙতে পারি। কিরকম দুটো উপাংশ বলছে, এই ফোর্সটা একটা এদিকে আর একটা এদিকে। এই যে ফোর্সটা এর কি হচ্ছে, সারফেস বা ট্যানজেন্ট বরাবর আসছে, এটাকে বলে শেয়ারিং স্ট্রেস। শুধু ফোর্স নয় অবশ্যই, কারণ ফোর্স বাই এরিয়া, এই সারফেস বরাবর ফোর্স বাই এরিয়া করলে এটাকে বলা হয় শেয়ারিং স্ট্রেস। আর যদি তোমরা এই পারপেন্ডিকুলার বরাবর ধরো, তখন এটাকে বলে নর্মাল স্ট্রেস। সাধারণত ক্যালকুলেশনের ক্ষেত্রে নর্মাল স্ট্রেসটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু শেয়ারিং স্ট্রেসটা খুব গুরুত্বপূর্ণ। এই শেয়ারিং স্ট্রেসটা কেন গুরুত্বপূর্ণ, একটা বেসিক আইডিয়া দেখাচ্ছি। দেখো একটা বই দিয়ে দেখায় তোমাদের। ধরো আমার কাছে এই বইটা আছে, দেখতে পাচ্ছ। এই বইটাতে আমরা কি করলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ধরো এই বইটাতে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্সটা কিভাবে, আমি ধরো এরকম একটা কোনাকুনি ফোর্স অ্যাপ্লাই করলাম। যদি এরকম কোনাকুনি ফোর্স অ্যাপ্লাই করি, খুব ভালো করে খেয়াল করো, এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য আমার এই যে জায়গাটা দেখো, একদম শুরুতে এটা এরকম পারপেন্ডিকুলার অবস্থায় আছে। আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলে বইটা দেখো এরকম ভাবে সরে যাবে সামনের দিকে। এই যে সামনের দিকে সরে যাচ্ছে, এই পেজগুলো দেখো প্রথমে পারপেন্ডিকুলার ছিল, এরপর একটা অ্যাঙ্গেল নিয়ে নিল। অর্থাৎ যদি ছবিতে দেখি ব্যাপারটা এরকম হবে, যে শুরুতে এই লাইনটা এরকম আছে, এবার যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করলে এই লাইনটা দেখো এই রকম হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, এখানে এই যে লাইনটা এই রকম হয়ে গেল, এরকম হয়ে যাওয়া মানে কি, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য। তো এই ছবিটা আসলে উল্টো করে বোঝালে আরো ভালো নিশ্চয়ই বুঝতে, যে এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য ও সামনের দিকে সরে যাচ্ছে। তাহলে এই হলো শেয়ারিং স্ট্রেস। এটা, এই শেয়ারিং স্ট্রেসটা আমাদের এরপরে কাজে লাগবে যখন, তখন আরেকবার বলে নেবো। নেক্সট, এবার চলে আসো হুকস ল। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম স্ট্রেস আর স্ট্রেন, এই স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে যে রিলেশন, সেটাই হলো হুকস ল। তো হুকস কি বলেছে, হুকস বলেছে যদি ইলাস্টিক লিমিটের মধ্যে কোনো অবজেক্ট থাকে, তাহলে স্ট্রেস আর স্ট্রেন দুটো প্রপোর্শনাল হবে। আচ্ছা, তাহলে স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল মানে এইভাবে লিখতে পারি, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। আচ্ছা, এভাবেও তো লিখতে পারতাম যে স্ট্রেন প্রপোর্শনাল টু স্ট্রেস। কোনটা বেশি পারফেক্ট,
নাকি দুটোই ঠিক? দুটোই ঠিক নয়। আসলে একদম শুরুতে যখন বলে রেখেছিলাম কে বেশি ফান্ডামেন্টাল, স্ট্রেস না স্ট্রেন, ওখানে বলেছিলাম কিন্তু স্ট্রেন বেশি ফান্ডামেন্টাল। আর যে কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে দেখবে যেটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে সে রাইট হ্যান্ড সাইডে থাকে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই ইকুয়েশনটা স্ট্রেনটা বেশি ফান্ডামেন্টাল, তার মানে স্ট্রেন ডান দিকে রাখাটাই বেশি লজিক্যাল। তাহলে তাই যদি হয় তাহলে অ্যাকর্ডিং টু হুকস ল স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। এখানে কিন্তু একটা কন্ডিশন বলে রেখেছিলাম, এই ফর্মুলাটা বা এই লটা অ্যাপ্লিকেবল হবে কখন, উইদিন ইলাস্টিক লিমিট। তাহলে এবার কোশ্চেন হলো এই ইলাস্টিক লিমিট ব্যাপারটা কি। এই ইলাস্টিক লিমিট ব্যাপারটা হচ্ছে একটা অবজেক্টকে আমি ফোর্স সাপ্লাই স্ট্রেস দিচ্ছি, তার জন্য স্ট্রেন হচ্ছে। এবার যখন ফোর্সকে তুলে নেব, যদি দেখা যায় যে আমার অবজেক্টটার মধ্যে কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে বা পার্মানেন্ট স্ট্রেন হয়ে যাচ্ছে, হবেই, একটু হলেও হবে, একটা পার্সেন্টেজ সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত হবে। কিন্তু একটা সময় এই ফোর্স অ্যাপ্লাই করতে করতে দেখবো যে এর কি হবে না, এটা ছিঁড়েও যেতে পারে। এই যে একটা পার্মানেন্ট ড্যামেজ অথবা কোনো একটা সময় ছিঁড়ে যাবে, এই লিমিটটাকেই বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। তো এই তার মানে কি হচ্ছে, যেটা আবার ফিরে আসি, স্ট্রেস আর স্ট্রেনের রিলেশন এটা পারফেক্ট, এটা পারফেক্ট নয়। এই ফর্মুলা থেকে তাহলে এবার কি বলা যায়, স্ট্রেস ইকুয়াল টু কিছু একটা কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন। তাহলে এই যে কনস্ট্যান্টটা আসলো, এই কনস্ট্যান্ট হলো স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইলাস্টিক মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। কি বলে এটাকে, ইলাস্টিক মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এটা কি স্ট্রেস বাই স্ট্রেন। এই স্ট্রেসের কি ইউনিট পড়েছিলাম একটু আগেই দেখেছো, নিউটন পার মিটার স্কোয়ার। স্ট্রেনের কি হবে, স্ট্রেনের কি ছিল মনে পড়ছে, 7 সেন্টিমিটার ওপরে 100 সেন্টিমিটার নিচেই। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে স্ট্রেনের ডাইমেনশনও নেই, ইউনিটও নেই। তাহলে এখানে স্ট্রেসের ডাইমেনশন ইউনিট কিছু নেই। তার মানে ইলাস্টিক মডিউলাস যেটা হবে সেটা কিন্তু স্ট্রেসের সাথে সেম ইউনিট, স্ট্রেসের সাথে সেম ডাইমেনশন। তো এবার দেখো এই যে ইলাস্টিক মডিউলাস বললাম, এই ইলাস্টিক মডিউলাসের আবার অনেকগুলো ভাগ আছে। আমরা কি দেখেছি, স্ট্রেস বা স্ট্রেন এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। যদি লেংথের চেঞ্জ হয় তখন একরকম ইলাস্টিসিটি হবে বা ইলাস্টিক মডিউলাস হবে, ভলিউমের হলে একরকম হবে, শেপ চেঞ্জ হলে আর এক রকম হবে। প্রথমে বলে রাখি, লেংথের চেঞ্জ হলে যে ইলাস্টিক মডিউলাস হবে তাকে বলে ইয়ং মডিউলাস। ভলিউমের চেঞ্জ হলে যেটা আসবে সেটাকে বলে বাল্ক মডিউলাস। আর শেপের চেঞ্জ হলে যেটা আসবে সেটাকে বলে রিজিডিটি মডিউলাস। পরের পেজে একটা একটা করে দেখে নিয়ে আসো। আচ্ছা, প্রথম আমরা যেটা পড়বো সেটা হলো ইয়ং মডিউলাস। ইয়ং মডিউলাস পড়তে গেলে যেটা ধরতে হবে, দেখো মনে করো আমার কাছে একটা ক্যাপিটাল এল লেংথের একটা ওয়্যার আছে। আমরা কি করলাম, এটার উপর একটা কিছু একটা মাস ঝুলিয়ে দিলাম। কিছু একটা মাস ঝোলালাম মানে এর জন্য একটা ওয়েট এমজি নিচের দিকে থাকবে। এই যে এমজি নিচের দিকে থাকবে তার জন্য এই যে ক্যাপিটাল এল লেংথ ছিল, এই এল লেংথের জন্য আরেকটুখানি লেংথের ইনক্রিজ হলো, ধরো প্লাস স্মল এল, এই ইনক্রিজ হয়ে গেল। তাহলে এইখানটাতে আমাদের দেখবো এবার স্ট্রেস কত হবে, স্ট্রেস ইকুয়াল টু এখানে কতটা ফোর্স অ্যাপ্লাইড, এমজি, কতটা এরিয়াতে এই ফোর্সটা দেওয়া হয়েছে। এবার তাহলে ওয়্যারটা যেটা নেওয়া হয়েছে তারটা, তার এরিয়া অফ ক্রস সেকশন কিছু একটা ধরে নিলাম এ, তাহলে এমজি বাই এ। এবার দেখি স্ট্রেন কি, স্ট্রেন হলো কি হবে, চেঞ্জ ইন লেংথ ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ। আমার চেঞ্জ ইন লেংথ কত, স্মল এল, তাহলে উপরে স্মল এল চলে যাবে বাই অরিজিনাল লেংথ ক্যাপিটাল এল। তাহলে এটা হলো স্ট্রেস আর এটা হলো স্ট্রেন। আর এবার দেখো এটা তো শুধু চেঞ্জ ইন লেংথের গল্প ছিল, সেজন্য এটাকে আমরা বলবো লঙ্গিচুডিনাল স্ট্রেস, আর এটাকে বলবো লঙ্গিচুডিনাল স্ট্রেন। বাংলাতে বলে অনুদৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য পীড়ন। এটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন, এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। আগের পেজেই দেখে নিয়েছো যে স্ট্রেসকে স্ট্রেন দিয়ে ভাগ করলে মডুলাস পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো, এই লঙ্গিচুডিনাল স্ট্রেসকে যদি লঙ্গিচুডিনাল স্ট্রেন দিয়ে ভাগ করি তাহলেই পাবো ইয়ং মডুলাস। তাহলে ইয়ং মডুলাস ইকুয়াল টু হলো লঙ্গিচুডিনাল স্ট্রেস মানে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য
বিকৃতি। ফর্মুলাইজেশনে যদি আসি তাহলে ওপরে আসবে mg বাই এ, নিচে আসবে ছোট এল বাই বড় এল। ক্যালকুলেশন করলে দেখো এই ইয়ং মডুলাস y ইকুয়াল টু mg বড় এল, নিচে আসলো a ইন্টু ছোট এল। এবার এই যে ওয়্যারটা আছে এই ওয়্যারটার ধরে নিলাম রেডিয়াস হলো স্মল আর, তাহলে এ কে রিপ্লেস করতে হবে তখন কি দিয়ে, না পাই আর স্কোয়ার দিয়ে। আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর তাহলে এই হলো ইয়ং মডুলাস। এবার ইয়ং মডুলাসের ইউনিট ডাইমেনশন কি হবে? ইয়ং মডুলাসের ইউনিট ডাইমেনশন দেখো, যে কোনো স্ট্রেন মানে তার কোনো ইউনিট ডাইমেনশন নেই, আর স্ট্রেসের ইউনিট ডাইমেনশন হলো প্রেসারের যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন তার সাথে সমান। তার মানে কি হচ্ছে, ইয়ং মডুলাস তো ওয়ান কাইন্ড অফ কি, ওয়ান কাইন্ড অফ মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে একদম শুরুতে মডুলাস অফ ইলাস্টিসিটির যা ইউনিট ডাইমেনশন পেয়েছি, ইয়ং মডুলাসেরও সেম ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো ইয়ং মডুলাস আশা করি বুঝে গেছো। পরের টপিকে চলো। আচ্ছা, এবার চলে আসবো হলো বাল্ক মডিউলাস। আচ্ছা, এই বাল্ক মডিউলাস বলার আগে একটুখানি বলি, একটা সলিড আর একটা লিকুইড আর একটা গ্যাসিয়াস অবজেক্ট নিলাম। সলিড অবজেক্টকে যদি চারদিক থেকে ফোর্স দিই বা প্রেসার দিই, সলিড অবজেক্টের যে মলিকুল গুলো থাকে তারা অলরেডি ক্লোজলি বাউন্ড, তাহলে তাদেরকে যদি আমি আবার ফোর্স দিই তারা তারা যে আরো ক্লোজ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, মানে হবেই না। ইনফ্যাক্ট লিকুইডের ক্ষেত্রেও তাই, লিকুইডের মলিকুলও মোটামুটি ক্লোজলি প্যাকড। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা জানি গ্যাসের মলিকুল গুলো অনেকটা ডিস্টেন্সে থাকে, তাহলে গ্যাসের মলিকুল গুলোকে ফোর্স বা প্রেসার দিলে তারা কিন্তু কাছাকাছি আসতে পারে। তাহলে তারা যদি কাছাকাছি আসে তাহলে তাদের ক্ষেত্রে ভলিউমের চেঞ্জ পসিবল। তো মনে করো আমার এই হলো একটা বক্স বা কিছুটা একটা গ্যাসিয়াস পার্টিকেল আছে। তো এই গ্যাসিয়াস পার্টিকেল গুলোকে আমরা কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। ধরো এই যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, গ্যাসের ক্ষেত্রে ফোর্সের অ্যাপ্লিকেশন তো খুবভাবে হয় সেভাবে হয় না। গ্যাসের ক্ষেত্রে তাহলে যখন আমি স্ট্রেস নেব, তাহলে স্ট্রেস বের করতে গেলে কি ফোর্স পার ইউনিট এরিয়া নিতে হবে। এবার গ্যাসের ক্ষেত্রে ফোর্স পার ইউনিট এরিয়া না নিয়ে এটাকে রিপ্লেস করব প্রেসার দিয়ে, কারণ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি প্রেসার হলো ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তাহলে কি হচ্ছে, গ্যাসের ক্ষেত্রে এই স্ট্রেস মানেই কিন্তু ডাইরেক্টলি প্রেসার। এবার ধরো এই প্রেসারটা দেওয়ার আগে আমার এই গ্যাসের ভলিউম ছিল ভি, যখন আমি এর উপর প্রেসারটা দিলাম, এক্সট্রা প্রেসারটা দিলাম, তখন ধরো এর ভলিউমটা চেঞ্জ হলো স্মল ভি, ধরো ভি মাইনাস ভি হয়ে গেল, তাহলে চেঞ্জ ইন ভলিউম স্মল ভি। তাহলে এখানে স্ট্রেস কত হবে দেখি, তাহলে এখানে স্ট্রেস হলো কত, প্রেসারটাই হলো আমার এখানে স্ট্রেস। আর স্ট্রেন কত হবে, এখানে আমার স্ট্রেন হবে চেঞ্জ ইন ভলিউম ছোট ভি বাই বড় ভি। আর অ্যাকর্ডিং টু ডেফিনেশন বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে হলো এই স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ককে সাধারণত এইভাবে কে দিয়ে লেখা হয়, কে ইকুয়াল টু হবে কি না স্ট্রেস বাই স্ট্রেন, মানে উপরে পি নিচে স্ট্রেন কি ছোট ভি বাই বড় ভি। কোন কোন বইতে এই বাল্ক মডিউলাসকে কিন্তু বি দিয়েও লেখা থাকে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট বইতে থাকতেই পারে, এটা নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এরপর চলে আসো এই বাল্ক মডিউলাসের ইউনিট অ্যান্ড ডাইমেনশন। বাল্ক মডিউলাসের যে ইউনিট আর ডাইমেনশন সেটা কিন্তু সেম টু দ্যাট অফ ইয়ং মডিউলাস। কেন ইয়ং মডিউলাস সেম, কারণ এই বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক এটাও একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, আবার ইয়ং মডিউলাসও কিন্তু একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, এখানে একটা নতুন টার্ম আছে কম্প্রেসিবিলিটি। এই কম্প্রেসিবিলিটিটা কি হয়, কম্প্রেসিবিলিটি হলো ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ বাল্ক মডিউলাস। তাহলে কি হলো, এটা যদি রেসিপ্রোকাল অফ বাল্ক মডিউলাস হয়, বাল্ক মডিউলাসের যা যা ইউনিট ডাইমেনশন হবে কম্প্রেসিবিলিটির ইউনিট ডাইমেনশন কিন্তু তার রেসিপ্রোকাল মানে 1/, করে করতে হবে। পরের পেজে চলো। এবার দেখবো মডিউলাস অফ রিজিডিটি জিনিসটা কি। এই মডিউলাস অফ রিজিডিটি মানে এই টার্মটা আসে যখন আমরা একটা অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করার পর তার চেঞ্জ ইন শেপ হয়। মনে করো এই হলো আমার একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা তাহলে গেল দুটো ডাইমেনশনে যাবে, একটা এদিকে আর একটা এদিকে। এবার এইদিকে যে ডাইমেনশনটা হবে এটা হলো তোমার কিসের জন্য হচ্ছে না, এটাকে আমরা বলছি শেয়ারিং স্ট্রেস, আর এদিকেরটা কি বলছি নর্মাল স্ট্রেস। এবার চেঞ্জ ইন শেপ কিন্তু শেয়ারিং স্ট্রেসের জন্য হয়। একদম শুরুতে বইটার এক্সাম্পল দিয়ে যখন দেখিয়েছিলাম যে ধরো এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম, করলে কি হয় যে এর একটা চেঞ্জ হবে। এবার এই ফোর্সটা অ্যাপ্লাই করার পর
মনে করো বইটার নতুন পজিশন হলো এইরকম, এই হলো আমার নতুন পজিশন। তাহলে আমার প্রথমে লাইনটা এরকম ছিল, শেপটা চেঞ্জ করার পর ওরকম হয়ে গেল, এবং আমি এই যে ধরে নিলাম অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট হলো সেটা হলো থিটা। তাহলে শেয়ারিং স্ট্রেস তো বোঝাই গেল, এখানে যা ফোর্স বাই এরিয়া হবে সেটা হলো শেয়ারিং স্ট্রেস। আর এই যে অ্যাঙ্গেলটা মানে যে শেপ চেঞ্জটা হয়, শেপ চেঞ্জের ক্যালকুলেশন সবসময় অ্যাঙ্গেল দিয়ে ক্যালকুলেশন করা হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন। শেয়ারিং স্ট্রেস মানে বুঝতে পারছো ফোর্স বাই ইউনিট এরিয়া। তাহলে এইখানে আমরা শেয়ারিং স্ট্রেসের জায়গাতে লিখবো হলো ফোর্স বাই ইউনিট এরিয়া, আর শেয়ারিং স্ট্রেন কোনটা, স্ট্রেন মানে বিকৃতি, সেটা হলো এই অ্যাঙ্গেল থিটা, এই থিটা। তার মানে পরের লাইনে এটা এই চলে আসলো। তাহলে এই মডিউলাস অফ রিজিডিটি যেটা আসে, এই মডিউলাস অফ রিজিডিটি তাহলে ইউনিট ডাইমেনশন কি হবে, ক্যালকুলেশনের কোনো প্রয়োজনই নেই। কেন, তার কারণ হলো এটাও তো একটা ইলাস্টিক মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে সেই ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাসের যা যা ইউনিট ডাইমেনশন, মডিউলাস অফ রিজিডিটিরও সেম সেম ইউনিট অ্যান্ড ডাইমেনশন। নেক্সট টপিকে আসো। আচ্ছা, এবার চলে আসবো পয়সন রেশিও বা পয়সনের অনুপাত। ব্যাপারটা কিরকম, মনে করো আমার কাছে একটা ওয়্যার আছে, এই তার, এই তারটার ধরো লেংথ এল, আর এই পুরো যে ডায়ামিটার বা ব্যাস হলো বড় হাতের ডি। আমরা যখন এটাকে ইলাস্টিসিটি টেস্ট করবো, এর ইলাস্টিসিটি টেস্ট করতে গেলে বুঝতেই পারছো একে একটা কিছু ফোর্স অ্যাপ্লাই করতে হবে। একে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে পরে কি হবে, এর মানে স্ট্রেস দিই তাহলে এর লেংথের চেঞ্জ হবে, ধরো এর লেংথটা একটু বেড়ে গেল। এবার লেংথ যখন বেড়ে যাবে খুব স্বাভাবিক এর ডায়ামিটার তো এক থাকবে না, ডায়ামিটারটা একটু কমে যাবে। মনে করো নতুন যে সিস্টেমটা হলো মানে নতুন সিচুয়েশন হলো সেটা এই রকম। তাহলে ইনক্রিজ হলো এখানে এল পরিমাণ এক্সট্রা ইনক্রিজ হলো, তাহলে ডায়ামিটারও তো তাহলে তার সাথে সাথে বলতে পারি কমে গেছে। এই ডায়ামিটারটা মনে করো কমে হয়ে গেছে হলো স্মল ডি, কমে গেছে স্মল ডি। তাহলে এইবার আমাদের দেখতে হবে যে লেংথ কমে গেছে স্মল এল, ডায়ামিটার কমে গেছে স্মল ডি। তাহলে এখান থেকে দুটো টার্ম আমরা শিখবো, একটা হলো স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এই যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এটা হলো চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, আর স্মল এল বাই ক্যাপিটাল এল চেঞ্জ ইন লেংথ বাই অরিজিনাল লেংথ। তাহলে এটাকে এভাবে বলা যেতে পারে, এটা ডায়ামিটার ওয়াইজ স্ট্রেন মানে বিকৃতি, আর এটা লেংথ ওয়াইজ স্ট্রেন। এই দুটোর রেশিওকেই বলা হয় হলো পয়সনস রেশিও। তাহলে এখান থেকে দেখে নাও পয়সনের রেশিও বা পয়সনের অনুপাত কি হবে, ডি বাই ডি ডিভাইডেড বাই এল বাই এল। তো এই পয়সনের অনুপাতের ইউনিট কি হবে, এই ডায়ামিটার বাই ডায়ামিটার কিছু থাকে না, এল বাই এল কিছু থাকে না। তাহলে পয়সন অনুপাত বা পয়সনস রেশিওর ইউনিট ডাইমেনশন বলে কিছু থাকবে না। ওকে, পয়সনস রেশিওর মান, পয়সনস রেশিওর মান হলো থিওরিটিক্যাল মান প্লাস হাফ থেকে মাইনাস ওয়ান এর মধ্যে, এটা হলো পয়সনের অনুপাতের মান। এই পয়সন অনুপাতের নেগেটিভ মান কখন হয়, বলছে একটা অবজেক্টকে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো ফোর্স অ্যাপ্লাই করে ওর লেংথটা বাড়লো, লেংথ বাড়ার সাথে সাথে যদি ডায়ামিটারও বাড়ে তাহলে পরে পয়সন অনুপাতের মান এই ঋণাত্মক বা নেগেটিভ হয়। কিন্তু ভাবো তো প্র্যাকটিক্যালি এটা কোনোদিনও সম্ভব, লেংথও বাড়ছে আবার ডায়ামিটারও বাড়ছে, এটা কোনোদিনও কোনো প্র্যাকটিক্যাল অবজেক্টের ক্ষেত্রে পসিবল না। তো সেই কারণের জন্যই আমরা বলতে পারি যে এই পয়সনের অনুপাত সম্ভব না। এটা তো থিওরিটিক্যাল ভ্যালু, ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যালি দেখা গেছে প্লাস হাফ থেকে মাইনাস ওয়ানের মধ্যে আসছে। তাহলে প্র্যাকটিক্যাল ভ্যালু কত হবে, প্র্যাকটিক্যাল ভ্যালু পয়সন অনুপাতের এটা কিন্তু 0 থেকে প্লাস হাফ এর মধ্যে লাই করবে। ক্লিয়ার? ওকে, একটা এই পয়সন অনুপাত থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে বারবার বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাতে দেখা গেছে, যে ওকে মনে করো তোমাকে একটা অবজেক্ট দেওয়া আছে, সেই অবজেক্টটাকে বলা হলো যে এটাতে কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, করলে কিছু একটা স্ট্রেস দিলাম আর কি, করার ফলে এর কিছু স্ট্রেইন হলো, এবং সেক্ষেত্রে তোমাকে এই টার্মটা মেনশন করলো ভলিউম ইজ ফিক্সড। যদি যে কোনো শেপের অবজেক্টে দেখো ভলিউম ইজ ফিক্সড তাহলে সেক্ষেত্রে সিগমা ইকুয়াল টু প্লাস হাফ একদম
ধরে বসিয়ে দিতে হবে। তাহলে এইটার কোনো ক্যালকুলেশনের ধারে পাশে যাবে না, এটা কিন্তু পুরো মুখস্থ রাখবে। ভলিউম ইজ ফিক্সড বললেই সিগমার মান, সিগমা মানে হলো পয়সন্স রেশিওর মান, অবশ্যই প্লাস হাফ হবে। নেক্সট পেজে চলো। ওয়াই মানে কি পড়েছিলাম? ইয়ং মডিউলাস। কে মানে বাল্ক মডিউলাস। ইটা মানে রিজিডিটি মডিউলাস। সিগমা মানে পয়সন অনুপাত বা পয়সন্স রেশিও। তাহলে এই যে চারটে জিনিস, এই চারটে জিনিসের মধ্যে কিছু ইন্টারনাল রিলেশন আছে, এই এই এই। আচ্ছা, এটাতে বোঝানোর কিছু নেই এই জায়গাতে, তিনটে রিলেশন ধরে মুখস্থ করতে হবে। যে কোনো দুটো দিয়ে একটা থার্ড ওয়ান বের করতে দিতে পারে, অথবা অনেকগুলো ফর্মুলা দিয়ে বলতে পারে এর মধ্যে কোনটা কারেক্ট ইকুয়েশন বা কোনটা ইনকারেক্ট ইকুয়েশন, এভাবে কোশ্চেন হতে পারে। নেক্সট পেজে চলো। আচ্ছা, এবার দেখবো ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং আ ওয়্যার। আচ্ছা, মনে করো আমরা একটা এল লেংথের ওয়্যার নিলাম, নিয়ে এতে একটা কিছু ফোর্স অ্যাপ্লাই করলাম। সেটা এমজি দিয়েও হতে পারে বা ডাইরেক্ট এফ দিয়েও হতে পারে। যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, করলে পরে আমরা জানি এর একটু চেঞ্জ হবে, এল প্লাস আর একটা ছোট এল হয়ে যাবে। তাহলে যদি লেংথ ইনক্রিজ করি, আমরা এভাবে ভাবতে পারি তো যে এখানে অবজেক্টের একটা ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে ফোর্স অ্যাপ্লাই করার পর ডিসপ্লেসমেন্ট হলো। যেখানে যেখানে ফোর্স ডিসপ্লেসমেন্ট বোথ আর রিলেটেড বা দুটোই আছে, তাহলে সেখানে একটা কিছু ওয়ার্ক ডান হবে। আর সেই ওয়ার্ক ডানটা কি হবে না, কিভাবে করতে হবে না, এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে এখানে আমার ফোর্স কত, আমি ধরে নিলাম যে আমার ফোর্স হলো ধরো এফ। এখানে মজার ব্যাপার হলো যে এই যে ফোর্স এফটা এখানে আসছে, এই ফোর্স পুরোটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? তার কারণ আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি, লেন্থটা কিন্তু একবারে একদম মুহূর্তের মধ্যে ক্যাপিটাল এল প্লাস ছোট এল হয়ে যাচ্ছে না, লেন্থটা কি আস্তে 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 বাড়ছে। সেজন্য যখন আমরা ফোর্স নেব, অবশ্যই তখন অ্যাভারেজ ফোর্স নিতে হবে। অ্যাভারেজ ফোর্স মানে কি, 0 প্লাস এফ বাই 2 ইকুয়াল টু এফ বাই 2 হলো ফোর্স। আর ডিসপ্লেসমেন্ট এখানে কোনটা, এই ছোট এলটা হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি বের করতে হয়, সেটা কিন্তু এফ বাই 2 ইন্টু এল এভাবে করতে হয়। এবার আমরা আর পুরো ডিটেলস ক্যালকুলেশনে না গিয়ে একবারে চলে আসবো এই জায়গাটাতে, যে এরপর এই লাইনটা থেকে আমরা এইরকম ওয়ার্ক ডানের ফর্মুলা পাবো, কি, হাফ ওয়াই এ স্কোয়ার এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। এবার প্রশ্ন হলো ওটা কিভাবে পাওয়া যায়। দেখো, এই এফ তো ফোর্স, এই এফটা যদি ফোর্স হয়, আমরা এখানে এফ কে পাল্টে নেবো কিভাবে না, ওয়াই ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ ডিভাইডেড বাই ছোট এল বাই বড় এল, যে ইয়ং মডুলাসের ডেফিনেশনের মধ্যে ছিল। তো এখান থেকে শুধু এফ কে এই ফর্মুলাতে রিপ্লেস করে দেবো, করলে এই লাইনটা পেলাম ওয়ার্ক ডান। এটা কিন্তু পুরো ওয়ার্কটার টোটাল ওয়ার্ক ডান। আচ্ছা, এই পুরো ওয়ার্কটার টোটাল ওয়ার্ক ডান। এর পরের টার্মটাতে দেখো এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি আর ওয়ার্ক ডান কিন্তু ডিফারেন্ট, এক জিনিস নয়। কিরকম ভাবে ডিফারেন্স না, বলছে এনার্জি ডেন্সিটি হলো ইট ইজ দ্য ওয়ার্ক ডান ফর ইউনিট লেংথ অফ ওয়্যার। তার মানে এই যে টোটাল লেংথ বড় হাতের এল আছে, এই টোটাল লেংথে যদি এক্সট্রিমলি সরি, টোটাল লেংথ নয়, ইউনিট ভলিউম দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটা হলো ওয়ার্ক ডান ফর ইউনিট ভলিউম অফ ওয়্যার। এবার ইউনিট ভলিউম মানে কি, এর টোটাল ভলিউম কত হবে, টোটাল লেংথ যদি এ এল হয়, এর এরিয়া যদি এ হয়, তাহলে এল ইন্টু এ হলো গিয়ে এর ভলিউম। তাহলে আমরা কি করতে পারি, এই ওয়ার্ক ডানকে এল ইন্টু এ দিয়ে যদি ডিভাইড করি, তখন পাওয়া যায় এনার্জি ডেন্সিটি। এই এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন। এটাকে এভাবে মনে রাখতে হবে। চলো, গো টু দ্য নেক্সট পেজ। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা আসবো সেটা হলো ফোর্স কনস্ট্যান্ট অফ আ স্প্রিং। ফোর্স কনস্ট্যান্টে কি জিনিস দেখো, মনে করো তোমার কাছে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাতে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এই। আচ্ছা, ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে স্প্রিংটা কি হবে, কিছু ডিসপ্লেসমেন্ট হবে, মানে স্প্রিংটা বাড়বে, প্রসারণ হবে। তো প্রসারণ কতটা হবে
এটা কিন্তু এই ফোর্সের সাথে রিলেটেড। কিরকম না, বলছে ফোর্সের সাথে এই প্রসারণটা এরকম সমানুপাতিক বা প্রপোর্শনাল। ওকে, তাহলে এফ ইকুয়াল টু কিছু একটা কনস্ট্যান্ট ইনটু এক্স আসবে। আচ্ছা, এখানে একটা মাইনাসও আসবে। এই মাইনাসটা কেন আসবে? দেখো, যখন ফোর্স অ্যাপ্লাই করছি আমরা কিন্তু আবারও বলছি, একদম প্রথমে বলে রেখেছিলাম যেটা, ফোর্স কিন্তু ইলাস্টিসিটিতে সবসময় যে স্ট্রেসের ক্যালকুলেশন হয় সেটা কিন্তু প্রত্যনয়ক বল, মানে হলো যেটা ওর ইন্টারনাল ফোর্স। তাহলে ইন্টারনাল, আমি ফোর্স অ্যাপ্লাই যদি এদিকে করি তাহলে ইন্টারনাল ফোর্স অপোজিটে, আর ডিসপ্লেসমেন্ট তাহলে এদিকে। এই যে মাইনাস টার্মটা আসছে, এই মাইনাস টার্মটা ডিনোট করে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটো অপোজিট ডাইরেকশনে। তো আপাতত ডাইরেকশনের কনসেপ্টটাকে যদি বাদ দিলে পরে শুধু যদি কে এর কথা ভাবি, তাহলে এখান থেকে ফোর্স কনস্ট্যান্ট কে ইকুয়াল টু এফ বাই এক্স। বুঝতেই পারছো, এই যে কনস্ট্যান্ট কেটা এলো এটাকেই বলে বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট কোন স্প্রিং এর ক্ষেত্রে। এই স্প্রিং এর এই ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবকের যে একক বা ডাইমেনশন আসবে, ইউনিট আসবে উপরে নিউটন, নিচে মিটার, তাহলে নিউটন বাই মিটার। ডাইমেনশন কি আসবে? এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই একটা এল, এল কেটে গেল, তার মানে এম টি মাইনাস টু। এই হলো আমার ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। এইবার চলে আসবো যে এই যে বিভিন্ন স্প্রিং গুলো থাকে, এই স্প্রিং গুলোর কিন্তু আবার কম্বিনেশন হয়। কম্বিনেশন বলতে সিরিজ কম্বিনেশন কিংবা প্যারালাল কম্বিনেশন। তো এই সিরিজ বা প্যারালাল কম্বিনেশন কিরকম ভাবে হয় দেখো, মনে করো আমার সিম্পলি দুটো স্প্রিং এইভাবে রাখা আছে, এর ফোর্স কনস্ট্যান্ট ধরো কে ওয়ান আর এর ফোর্স কনস্ট্যান্ট ধরো কে টু। এবার এই দুটো ফোর্স কনস্ট্যান্টকে আলাদা আলাদা ক্যালকুলেশন করলে কে ওয়ান আর কে টু হয়। কিন্তু যদি আমরা ভাবতে চাই যে এই দুটোর তুল্য বা ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কত, তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্টটাকে, এটা কিভাবে আছে, শ্রেণী বা সিরিজে আছে। সিরিজে যখন থাকে ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে এটাকে ক্যালকুলেশন করার নিয়ম হলো 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। এই হলো সিরিজে। এবার দেখো, যারা ইলেকট্রিসিটিতে পড়েছে রোধ বা রেজিস্ট্যান্সের কম্বিনেশন, রোধ বা রেজিস্ট্যান্সের কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু কি ছিল গল্পটা, ওখানে সিরিজে হলো ডাইরেক্ট পরপর যোগ হয়, কিন্তু এখানে দেখো সিরিজে ডাইরেক্ট যোগ হয় না, সিরিজে কিন্তু রেসিপ্রোকাল গুলো অ্যাড হয় পরপর। তাহলে এবার চলে আসি প্যারালাল কম্বিনেশনে কি হয়। প্যারালাল কম্বিনেশন হলো, ধরো এই একটা স্প্রিং আছে, একই সাপোর্টে আরেকটা স্প্রিং আছে, এরকম ভাবে একটা কমনলি একটা ফোর্স দেওয়া হয়েছে বা কোনো একটা মাস বা ওয়েটকে এই ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই কম্বিনেশনটাকে বলা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কে ওয়ান প্লাস কে টু হবে। হলো? আচ্ছা, এই পর্যন্ত তোমাদের যে জিনিসটা বলা হলো, এইগুলো মূলত হলো বোথ 9, 10 আর 11, 12 বোথ দুটো ক্লাসের জন্য আছে। আর 11, 12 এর জন্য যেটা এক্সট্রা থাকছে সেটা হলো আইবিএম, ইন্টারনাল বেন্ডিং মোমেন্ট, আর টরশনাল রিজিডিটি বলে দুটো টপিক। এই দুটো টপিক হলো তোমার এটা ওই 4-5 মিনিট মতো লাগবে তোমাদের বলতে, বেশিক্ষণ লাগবে না। এটা অন্য একটা এর পরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার সাথে ওই অংশটাকে অ্যাড করে 11, 12 এর সাথে যাবে। ওকে, তো এই পর্যন্ত তো হলো। আচ্ছা, এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমরা প্র্যাকটিস শুরু করো আর প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করো, করে নিজের নামকে রেজিস্টার করো। ওখানে দেখতে পাবে অ্যাপটার মধ্যে পরপর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, আমরা সাবজেক্ট ওয়াইজ বলছি, আমি আমাদের সাবজেক্টের কথাই বলছি, ধরো যে দেখতে পাবে সমস্ত টপিকগুলোর ভিডিও ক্লাসেস গুলো দেওয়া আছে। এরপর দেখবে ওখান থেকে একটু স্ক্রল করে দেখে নেবে, ওখানে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো আছে। প্রত্যেকটা টপিকের নর্মাল ভিডিও ক্লাসের সাথে সাথে তোমাদের মক টেস্টের কোশ্চেন আছে, মক টেস্ট গুলো দেখবে। হ্যাঁ,
আর তোমাদের যদি কোনো ডাউটের জায়গা থাকে, সেই ডাউটগুলো তোমরা ওখানে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করার দায়িত্ব আমাদের। আমরা অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেবো। তো তোমরা অ্যাপটার সাথে যুক্ত হও, একদম সম্পূর্ণ বিনামূল্যের সাথে যুক্ত হও, কোনো খরচ নেই, নিশ্চিন্তে ক্লাস করো। বেস্ট অফ লাক।